আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম। এই যে ম্যাক্রো ইকোনমিক্সের যে ডেফিনেশনটা আমরা দেখেছিলাম, যে অ্যাজ এ হোল ইকোনমিক যে পার্সপেক্টিভগুলো থাকবে সেটা হচ্ছে সেভিংস। ইন্ডিভিজুয়ালি যখন আমরা সেভ করছি তখন হচ্ছে আমাদের এক একজনের সেভিংস কেমন, আর এটা যখন আমরা যোগ করব, সাম আপ করবো, সেটা হচ্ছে কি আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট হয়ে যাবে। ইনভেস্টমেন্টও সেম, কনজামশনও সেম, যেটা আমরা জিডিপি ক্যালকুলেশনের সামনে জিডিপির কম্পোনেন্টস হিসেবে দেখব। এটা হচ্ছে আপনার ম্যাক্রো ইকোনমিক্সের মেন ইনকামস হচ্ছে ন্যাশনাল ইনকাম, যেখানে কিনা আমাদের সবার ইনকামটা কি করা হবে, সাম আপ করা হবে। এখন আপনারা বলতে পারেন ম্যাডাম এক একজনের ইনকাম তো এক এক রকম, সো এক একজনের ইনকাম যখন এক এক রকম, এক একজনের কনজাম্পশন প্যাটার্নও কিন্তু এক এক রকম, তাই না? যেমন ধরেন আমি যদি কম ইনকাম করি, আমার কনজাম্পশন প্যাটার্ন ডেফিনেটলি কম হবে, আমার সেভিংস কম হবে, আমার ইনভেস্টমেন্টও কম হবে। আবার যে কিনা একটু বেশি ইনকাম করছে, তার ইনকাম যেমন বেশি হবে, কনজাম্পশন প্যাটার্নও বেশি হবে, সেভিংস ইনভেস্টমেন্ট সেগুলো কি হবে, বেশি হবে। যার যেমন ইনকাম সেই অনুযায়ী কি হবে, তাদের সেভিংস, কনজাম্পশন প্যাটার্ন, ইনভেস্টমেন্ট হবে। দ্যাটস ওয়াই সেটাকে কি করা হয়, যে এখানে যেটা আমরা পার ক্যাপিটা ইনকাম, যেটা মাথাপিছু আয়, সবারটা সেম না, সবার মাথাপিছু আয় জি ম্যাম, পার ক্যাপিটাল মাথাপিছু আয় সমান ম্যাম, সমান, বাট আসলে কি সমান? ধরেন আপনার ইনকাম যদি বেশি হয়, আর পার ক্যাপিটা ইনকাম যেটা আমরা কি করি, যে ন্যাশনাল ইনকামটাকে কি করা হয়, আপনার যে পপুলেশন আছে সেটা দিয়ে ডিভাইড করা হয়, তখন আমরা ধরে নিই যে আসলে এত ডলার অথবা এত টাকা করে আমার কি পার ক্যাপিটা ইনকাম। বাট যার ইনকাম বেশি, তার ইনকাম কি সেখানে কমে গেল না? তার মাথা মানে তার যে ইনকামটা সেটা কমে গেল না? আবার যার ইনকাম কম তারটা কিন্তু আবার কি বেড়ে গেল, বিকজ অফ এভারেজ করার ফলে। এখন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি হিসাব করতে পারবো না যে কার কেমন ইনকাম, অথবা আপনার টোটাল ইনকামটা কার ইনকাম বেশি হচ্ছে, কার ইনকাম কম হচ্ছে, সেই হিসাবে মাথাপিছু আয় কিন্তু বের করা অথবা ক্যালকুলেট করাটা পসিবল না। দ্যাটস ওয়াই টোটাল যে ইনকামটা অথবা ন্যাশনাল যে ইনকামটা সেটা দিয়ে আমরা কি করি, ক্যালকুলেট করি, এবং সেটা দিয়ে আমাদের পার ক্যাপিটা ইনকামটা ক্যালকুলেট করা হয়। এই ন্যাশনাল ইনকামটা যদি আমরা ইজিলি ক্যালকুলেট করতে চাই, যে আসলে এটা কিভাবে ক্যালকুলেট করা যায়, সেটারও 3টা মেজারমেন্ট আছে, সেটা আমরা এখানে দেখব। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামটা আর কিছুই না, এটা হচ্ছে হাউস হোল্ডের সাথে প্রোডাক্ট মার্কেটের একটা রিলেশনশিপ আছে। মানে হচ্ছে এটা একটা আপনার সার্কেলের মতো আছে, যেটা কিনা একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। এই যে যদি আমরা এখান থেকেই কাউন্ট করা শুরু করি, যে প্রোডাক্ট মার্কেট থেকে ইয়েলো যে পোর্শনটা, সেখান থেকে দেখেন প্রোডাক্ট মার্কেটটা কিন্তু আসলে কি করছে, বিজনেস করছে, তাই না? প্রোডাক্ট মার্কেটে যে প্রোডাকশন হচ্ছে সেখান থেকে কি হচ্ছে, সেটা বিজনেসে কনভার্ট হচ্ছে। সেখান থেকে আপনার কি হচ্ছে, মার্কেট ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই বিজনেসেই আমরা কি করছি, আসলে ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো ইউজ করছি। ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো কি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, তাই না? এই 4টা মিলেই তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন, নাকি? ফ্যাক্টরস অফ প্রোডাকশন ভুলে গেছেন? জি ম্যাম, না ম্যাম, বুঝতে পেরেছি। এরপরে যখন ফ্যাক্টরস অফ প্রোডাকশনে যেহেতু ল্যান্ড আছে, লেবার আছে, লেবারটা কি, লেবারটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হাউস হোল্ড। মানে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা আবার কোথায় যাচ্ছে, হাউস হোল্ডে। মানে যে ধরনের প্রোডাক্টটাই আপনি প্রডিউস করেন না কেন, হ্যাঁ অ্যাজ এ প্রডিউসার আপনি প্রডিউস করছেন, সেটা হয়তো বা আপনার প্রয়োজন না, বাট একজনের হাউস হোল্ডে তো প্রয়োজন। সেখানে কিন্তু অনেকেই আছে যেটা কিনা এটা কি করছে, কনজিউম করছে, এবং এই হাউস হোল্ড থেকে আবার দেখেন সেটা প্রোডাক্ট মার্কেটে কনভার্ট হচ্ছে, তাই না? এটা হচ্ছে আপনার হাউসহোল্ড এবং বিজনেসের সাথে একটা রিলেশন, যে আপনি যাই করেন না কেন, যেটাই প্রডিউস করেন না কেন, সেটা ঘুরে কিন্তু কোথায় যাবে, হাউসহোল্ডেই যাচ্ছে। এই জিনিসটাই এই ডায়াগ্রামটা দিয়ে বোঝানো হয়েছে। এটা একটা। এরপরে হচ্ছে ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমিটা এখন আসলে কোথাও ক্লোজড ইকোনমি নেই, তবে হ্যাঁ কিছু কিছু পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে আছে। স্পেসিফিক ভাবে ইকোনমি বলতে এখানে বোঝানো হচ্ছে একটা কান্ট্রিতে, যেমন ধরেন বাংলাদেশে আমাদেরটা হচ্ছে কি ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি কি, সেটা হচ্ছে আমার দেশের সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির যে কোনো ধরনের ট্রানজেকশন থাকতে পারে, ইকোনমিক ট্রানজেকশন। ইকোনমিক ট্রানজেকশন বলতে বোঝানো হচ্ছে সেটা এক্সপোর্ট হতে পারে, ইম্পোর্ট হতে পারে, লোনেবল হতে পারে, ইনভেস্ট করা হতে পারে। যেমন ধরেন ফরেনাররা এসে কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করতে পারবে, পারবে না? জি ম্যাম, পারবে।
পারবে। আবার ধরেন আপনি চাইলে আপনি অ্যাজ এ প্রোডিউসার আপনার কিছু প্রোডাক্ট সারপ্লাস আছে, আপনি চাচ্ছেন সেটা কি করতে, এক্সপোর্ট করতে, আপনি এক্সপোর্ট করতে পারবেন। অ্যাজ এ ইম্পোর্টার আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা বাংলাদেশে নাই, সো এটার ডিস্ট্রিবিউটরশিপ অথবা ইম্পোর্টার আমি হই, সেটা আমি কি করবো, ইম্পোর্ট করবো অন্য দেশ থেকে, সেটা আপনি ইম্পোর্ট করতে পারছেন। এটা হচ্ছে কি ওপেন ইকোনমি। আর ক্লোজড ইকোনমি কি? ক্লোজ ইকোনমি হচ্ছে আমার দেশের সাথে মানে ডোমেস্টিক কান্ট্রির সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কিছু কিছু কান্ট্রির অথবা সব কান্ট্রির কোনো ধরনের কোনো ট্রানজেকশন থাকছে না। সেটা লোনেবল হতে পারে, সেটা ইনভেস্টমেন্টের পারপাসে হতে পারে, সেটা এক্সপোর্ট ইম্পোর্টও হতে পারে। ক্লোজড ইকোনমি আসলে অ্যাপ্লাই করা হয় তখন যখন একটা কান্ট্রি অথবা ইকোনমি মনে করে আমার অন্য দেশের হেল্পের প্রয়োজন নাই, আমি অন্য দেশকে হেল্প করব না, অন্য দেশ থেকেও আমি কোনো ধরনের কোনো হেল্প অথবা সাপোর্ট নিব না। বুঝতে পেরেছেন ক্লোজড ইকোনমি আর ওপেন ইকোনমি কি? ক্লোজড এবং ওপেন ইকোনমি এই দুইটা কি বুঝতে পেরেছেন? Yes, ma'am. জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, ওপেন ইকোনমি আর ক্লোজ ইকোনমি তো বললাম। আচ্ছা, জিডিপি বলতে আপনারা কি বোঝেন বলেন তো? ম্যাম, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে দেশে উৎপন্ন পণ্য। আচ্ছা, দেশীয় উৎপাদন পণ্য। মানে আমার দেশে মানে মানে যেগুলো যেগুলো ম্যাম নিজস্ব ভাবে অ্যাভেলেবেল পাওয়া যায়, যেগুলোর জন্য অন্যের উপরে নির্ভর হওয়া থাকে প্রয়োজন হয় না, বা আমার দেশে ম্যাম উৎপন্ন মানে এই টাইপের কি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখানে জিডিপির একটা ডেফিনেশন দেয়া আছে, সবাই একটু পড়েন তো, পড়ে কি বুঝতে পারলেন সেটা আমাকে একটু বলবেন। ম্যাম এখানে বলছে ম্যাম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে কোন পণ্য বা সেবা যেটা দেশে উৎপন্ন হয় ওটার টোটাল মার্কেট ভ্যালু, টোটাল মূল্য। আচ্ছা, এটা হচ্ছে জিডিপি অথবা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই তো। আচ্ছা, আপনারা মাত্র 4-5 জন কেন আইডি দিয়েছেন, বাকিরা কেন আইডি দেননি? ম্যাম সবাই আইডি দিয়েছে, বাট ম্যাম আপনি তো একবার মোবাইল থেকে জয়েন করেছেন, ওইটার থেকে লিভ নিয়ে আবার ল্যাপটপ থেকে জয়েন করেছেন, যার কারণে আগের মেসেজ গুলো দেখতে পাচ্ছেন না। তবে ম্যাম আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি ম্যাম, আপনি চাইলে আচ্ছা আমি আচ্ছা, প্রোভাইড ঠিক আছে, করতে আপনি পারবো। তাহলে হ্যাঁ আমাকে দিয়ে দিয়েন, তাহলে আমি আর আইডি নিচ্ছি না। ওকে ওকে। জি ম্যাম। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস দেখেন, গিভেন পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেটা হতে পারে অ্যাজ এ ইকোনমিস্ট আপনি সেটা 3 মাসেরটাও ক্যালকুলেট করতে পারেন, সেটা আপনি 6 মাসেরটাও করতে পারেন, অথবা 1 ইয়ার। বাট ইকোনমিস্টরা ইন জেনারেলি যেটা করে সেটা হচ্ছে 1 ইয়ারের জিডিপি, জিএনপি, এনএনপি যেটাই হোক না কেন সেটা 1 ইয়ারেরটা ক্যালকুলেট করে। তাহলে আমরা এখানে 1 ইয়ারই কাউন্ট করি, যে 1 বছরের মধ্যে আমাদের উইদিন কান্ট্রিতে যে যত ধরনের গুডস অ্যান্ড সার্ভিসেস মানে হচ্ছে যত ধরনের প্রোডাক্ট প্রডিউস করা হবে সেটার ফাইনাল যে প্রোডাক্টটা থাকবে, এখানে ফাইনাল গুডস বলতে বোঝানো হয়েছে অনেকগুলোই, কিন্তু গুডস কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাল গুডস, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। ইন্টারমিডিয়েট যে গুডসটা সেটা হচ্ছে আপনার ধরেন একটা টি শার্ট প্রডিউস করার জন্য অনেক ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় না? জি ম্যাম। কি কি প্রয়োজন হয় বলেন তো? ম্যাম ম্যাম সুতা। আচ্ছা, প্রথমেই আপনার কাপড় লাগবে, সুতা সুতা প্রয়োজন লাগবে। হয় ম্যাম। হুম, জি ম্যাম। তারপরে? ম্যাম এরপর ম্যাম মেশিন লাগবে ম্যাম, হ্যাঁ, ম্যান পাওয়ার লাগবে, ম্যাটেরিয়াল মেশিন তো ম্যাম। জি ম্যাম, এখানে মেশিন লাগবে। এরপর ম্যাম ইকুইপমেন্টস পানি লাগবে, লাগবে। এরপর ম্যাম সুই, সুতা, ইকুইপমেন্ট বোতাম, লাগবে যা ম্যাম যা আমার ম্যাম। জিনিসগুলো লাগবে। এখন ধরেন একটা টি শার্ট, সেটা কিন্তু ফাইনাল গুডস, তাই না? টি শার্ট হচ্ছে কি ফাইনাল গুডস। জি এখন ম্যাম। টি শার্টের যখন প্রাইসটা সেট করবেন আপনারা, তখন তার মধ্যে কি এই যে কাপড়ের দাম, সুতার দাম, লেবারের যে ওয়েজ দিচ্ছেন, স্যালারি দিচ্ছেন, সেটা মেশিনারিজ কিনেছেন, এটার যে কস্টিংটা, সেই কস্টিংটা, সুতা, বোতাম এগুলো যে পারচেস করেছেন সেইগুলোর যে কস্টিংটা, এগুলো সবগুলোই টি শার্টের মধ্যে ইনক্লুড হবে না? জি ম্যাম। এখন যদি জি ম্যাম হবে ম্যাম। এখন আপনি যদি ক্লোথেরটা একবার ইনক্লুড করেন, সুতার প্রাইস সেটা একবার ইনক্লুড করেন, মানে ইন্ডিভিজুয়ালি সবগুলো যদি ইনক্লুড করেন এবং টি শার্টেরটাও ইনক্লুড করেন, তাহলে কি জিডিপি অনেক বেড়ে যাবে না? জি ম্যাম।
জি এর ম্যাম। জন্য আপনার প্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা ক্যালকুলেট করবেন সেটা হচ্ছে কি ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। মানে এই টি শার্টকে কিন্তু আর কি করা পসিবল না, ইউজ করা পসিবল না, মানে এটা ইউজ করে আপনি অন্য কিছু করতে পারছেন না। ফাইনাল গুডসটাই হচ্ছে কি টি শার্ট, এবং ওইটার মধ্যে কিন্তু বাকি যে ইন্টারমিডিয়েট গুডস গুলো ছিল সেটার কস্টিংটা ইনক্লুডেড। দ্যাটস ওয়াই উইদিন কান্ট্রিতে একটা নির্দিষ্ট সময় অথবা 1 বছরের মধ্যে উইদিন কান্ট্রিতে যত ধরনের ফাইনাল গুডস প্রডিউস হবে সেটার যে টোটাল মার্কেট ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে কি জিডিপি। এখানে মার্কেট ভ্যালু বলতে কি বুঝতে পারছেন বলেন তো? ম্যাম মানে চলমান মার্কেটে বা মানুষ মানে যে দামে ম্যাম এটা বিক্রি হচ্ছে, আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস বা একটু এটার বুঝতে ম্যাম এটা বলেন নেট তো, প্রাইস। এখানে জিডিপিতে কি শুধু একটা প্রোডাক্ট প্রডিউস করা হচ্ছে, না দেশের মধ্যে যত ধরনের প্রোডাক্ট প্রডিউস করা হচ্ছে সবগুলোই ইনক্লুড হবে না? জি ম্যাম, কৃষিজাত পণ্য, সব ধরনের পণ্য ম্যাম। সবকিছুই। এখন ধরেন আপনার কলম থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সবকিছু সেখানে কি হবে ইনক্লুড হবে, এবং এটার ইনক্লুডিং এর যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা টোটাল যে প্রাইসটা থাকবে সবগুলো ইনক্লুড করার পরে সেটাই হচ্ছে কি জিডিপি। এই জিডিপির আমরা একটা ক্যালকুলেশন দেখবো একটা ডেমো টেবিল দিয়ে, যে আসলে আমরা মার্কেট ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে পারি এবং আমাদের যে ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্টগুলো সেটা আমরা কিভাবে আমাদের জিডিপিটা ক্যালকুলেট করতে পারি। জিডিপি আবার দুই ধরনের, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপিটা হচ্ছে জাস্ট কারেন্ট, ধরেন এই বছরে আপনার জিডিপি আপনি ক্যালকুলেট করতে চাচ্ছেন কোনটা, নমিনাল জিডিপি। সেখানে আপনার কি হবে, জাস্ট কারেন্ট প্রাইসটা এবং কারেন্ট কোয়ান্টিটি। কারেন্ট প্রাইস বলতে 2020-এর যে প্রাইস 2021-এর প্রাইস কি সেম হবে, অথবা 2015 আর 2021 দুইটার প্রাইস কি সেম হবে, একই প্রোডাক্টের প্রাইস কি সেম হবে না কম বেশি হবে? না ম্যাম, কম বেশি হবে। কম বেশি হবে। তো এই বছরের যদি আপনি যদি নমিনাল জিডিপি ক্যালকুলেট করতে চান, কারেন্ট প্রাইস বলতে বোঝানো হচ্ছে এই বছরের, অথবা যেই বছরেরটা মেনশন করা থাকবে সেটাই হচ্ছে কি কারেন্ট প্রাইস, এবং কারেন্ট কোয়ান্টিটি হচ্ছে যতগুলো আপনার প্রোডাকশন হয়েছে। সো আমরা যদি ধরে নেই 21-এরটাই আমরা ধরি, যে কারেন্ট প্রাইস আমরা ধরলাম টি শার্টের 500 টাকা করে এবং প্রোডাকশন ছিল মানে কারেন্ট কোয়ান্টিটি ছিল 500, তাহলে আমাদের নমিনাল জিডিপি কত হবে, 500 ইন্টু 500 কত হয়? বলেন। 50,000। ম্যাম সরি ম্যাম 25,000। 25,000। না ম্যাম 25,000। জি ম্যাম। শিওর 25,000? সবাই কি শিওর? ম্যাম 2,50,000। ভেরি গুড। আচ্ছা, সরি ম্যাম, আমি একটা পূর্ণ কম হিসাব করছি ম্যাম। হ্যাঁ আচ্ছা, তার মানে হচ্ছে এটা তো বুঝতে পেরেছেন যে নমিনাল জিডিপিটা আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন। মানে নমিনাল জিডিপি বলতে এখানে আমি বোঝাতে চাচ্ছি মার্কেট ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করবেন। দ্যাট মিনস যদি আপনারা নমিনাল জিডিপি ক্যালকুলেট করেন সেটা হচ্ছে কি কারেন্ট ইয়ারেরটা আপনি জানতে চাচ্ছেন, কারেন্ট ইয়ারের টোটাল মার্কেট ভ্যালুটা আপনি ক্যালকুলেট করলেন। আর রিয়েল জিডিপি বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার একটা রিয়েল বলতে কিন্তু আপনার প্রিভিয়াস যে বেসটা থাকবে অথবা প্রিভিয়াস যে ইয়ারগুলো থাকে সেই ইয়ারগুলোকে বোঝানো হয়। তো আমি যদি বলি যে 2015 আর 21-এর কথা যেহেতু আমি বললাম এটা দিয়েই বলছি, এইখানে কিন্তু আপনার কি হবে 2015 এবং 2021 এর মধ্যে যদি আমি রিয়েল জিডিপি ক্যালকুলেট করতে বলি তাহলে 2015-এরটাই আপনার হবে কি রিয়েল জিডিপির জন্য বেস ইয়ার, এবং বেস ইয়ারের যে প্রাইসটা থাকে সেটাই হচ্ছে কি বেস প্রাইস। যেমন 2015-এর যে প্রাইসটা থাকবে সেটাই হচ্ছে কি বেস প্রাইস। এটা আপনাদের কোয়েশ্চেনে মেনশন করে দেয়া থাকবে। বেস প্রাইস মানে হচ্ছে বেস প্রাইস অথবা আপনার বেস ইয়ার, কখনো ফিউচারেরটা হয় না, কারণ ফিউচারেরটা তো আমরা জানি না যে আসলে সেটা কি ইনফ্লেশন হবে না ডিফ্লেশন হবে, এক্সাক্ট প্রাইস আমরা জানি না। সো রিয়েল যখনই আমরা রিয়েল ইনকাম ক্যালকুলেট করি না কেন, রিয়েল জিডিপি ক্যালকুলেট করি, যেটাই আমরা রিয়েল জিএনপি ক্যালকুলেট করি, সেখানে অবশ্যই আপনার প্রিভিয়াসটাকেই কাউন্ট করা হচ্ছে, এটাকে আপনার বেস হিসেবে ধরে নেওয়া হচ্ছে, এবং আপনাদের এই ইয়ারটা অবশ্যই মেনশন করে দেওয়া থাকবে যে কোন ইয়ারকে আপনারা বেস ইয়ার ধরবেন। যখন ক্যালকুলেশনটা দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই হচ্ছে জিডিপি টাইপস। আচ্ছা, যে কথাগুলো আমি বললাম এখানে সেগুলোই লেখা আছে যে নমিনাল জিডিপি কি আর রিয়েল জিডিপি কি।
ইম্পর্টেন্ট ফিচার্স আউটপুটস, এটার প্রয়োজন নেই। কম্পোনেন্টস অফ জিডিপি, আচ্ছা জিডিপি যখন আমরা ক্যালকুলেট করব আমাদের কিছু কম্পোনেন্টস লাগবে অথবা ফ্যাক্টরস লাগবে। এই ফ্যাক্টরসগুলো কি? কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট পারচেজেস অ্যান্ড নেট এক্সপোর্ট। কনজাম্পশনটা তো আপনারা বুঝতে পেরেছেন, যেটা আমরা কনজিউম করছি, মানে যেটা আমরা খরচ করছি সেটা কনজাম্পশন পারপাসে, যেটা আমরা ইউজ করছি, ইউটিলাইজ করছি, সেইগুলোই কিন্তু কনজাম্পশন। ইনভেস্টমেন্ট মানে কি? যেটা আমরা সেভ করে রেখে সেটা আবার ফার্দার ইনভেস্ট করছি, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। শুধুমাত্র যে বিজনেস ক্ষেত্রে ইনভেস্ট করাটাকেই আমরা নর্মালি আমরা সেটাই চিন্তা করি, বিজনেসে ইনভেস্ট করছি তার মানে সেটাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, তা কিন্তু না। আমাদের আইডেল মানি অথবা সেভিংস যে মানিটা আছে সেটা থেকে যদি মানি রান করানো হয় সেটা ব্যাংকে রেখেও হতে পারে। ব্যাংকের কিছু স্কিমও আমরা থেকে আমরা প্রফিট পেতে পারি অথবা ইন্টারেস্ট যেটাকে আমরা বলি, ইন্টারেস্ট পেতে পারি, সেটাও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট। বুঝতে পেরেছেন? আর গভর্নমেন্ট পারচেজেস মানে হচ্ছে গভর্নমেন্ট আমাদের জন্য যেটা খরচ করছে অথবা গভর্নমেন্টকে আমরা যেটা দিচ্ছি, সেটা হতে পারে ট্যাক্স, সেটা হতে পারে গভর্নমেন্ট জনগণের ফ্যাসিলিটির জন্য, এক্সট্রা বেনিফিট মানে বেনিফিটেড করার জন্য, তাদের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য কোনো কিছু পারচেস করছে, কিংবা জনগণের কাছ থেকে কিছু নিচ্ছে। কিছু নিচ্ছে বলতে আসলে ট্যাক্সটাই বোঝানো হয়, গভর্নমেন্ট যে ট্যাক্সটা নিয়ে সেটা আবার রান করাচ্ছে, কোনো একটা প্রোডাক্টিভ সেক্টরে খরচ করছে, এটা হচ্ছে গভর্নমেন্ট পারচেজেস। এবং লাস্ট ওয়ান হচ্ছে নেট এক্সপোর্টস। নেট এক্সপোর্টসটা হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। নেট এক্সপোর্ট মানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এখানে মনে হয় লেখা আছে, এই তো। আচ্ছা, এখন কোনো কান্ট্রিতে নর্মালি জিডিপিটা ক্যালকুলেট করার জন্য, সরি জিডিপি ক্যালকুলেট না, জিডিপি কি ইনক্রিজ করছে কোনো কান্ট্রির অথবা কোনো ইকোনমির, জিডিপি কি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে সেটা বোঝার জন্য জাস্ট আমরা যদি নেট এক্সপোর্টটা দেখি তাহলেই আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কি জিডিপি এই বছরের তুলনায়, মানে গত বছরের তুলনায় এই বছর কি আমার ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো। এখন সেটা কিভাবে? আপনি এই যে এখানে যেগুলো আমরা দেখলাম যে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট পারচেজেস, এগুলো কিন্তু উইদিন কান্ট্রিতেই হচ্ছে, তাই না? আপনি কনজাম্পশন করছেন উইদিন কান্ট্রিতে, আপনি ইনভেস্ট করছেন উইদিন কান্ট্রিতে, আপনি গভর্নমেন্ট পারচেজেস গভর্নমেন্টকে দিচ্ছেন অথবা গভর্নমেন্ট কোনো ফ্যাসিলিটি দিচ্ছে সেটা হচ্ছে উইদিন কান্ট্রিতে, মানে এটা কিন্তু আপনার উইদিন কান্ট্রিতেই থাকছে। বাট নেট এক্সপোর্টটা দিয়ে বোঝা যায় যে আসলে জিডিপি কি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো, ইন জেনারেলি যদি আমরা চিন্তা করি। এই যে দেখেন এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, যদি আপনার এক্সপোর্ট এমন যদি হয় ধরেন এই বছর আপনার এক্সপোর্ট বেশি হয়েছে আর ইম্পোর্ট কম হয়েছে, তাহলে কি জিডিপি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ম্যাম এক্সপোর্ট বেশি হলে ম্যাম জিডিপি বাড়বে, আর ইম্পোর্ট কম হলে ইম্পোর্ট কম না, ইম্পোর্ট বেশি। জিডিপি বাড়বে না, এক্সপোর্ট যদি ইনক্রিজ করে, মানে এক্সপোর্ট যদি বেশি হয় তাহলে জিডিপি ইনক্রিজ করবে, আর ইম্পোর্ট যদি বেশি হয় তাহলে জিডিপি ডিক্রিজ করবে, তাই না? ডিক্রিজ করবে। জি ম্যাম, এটাই বলেছিলাম। আচ্ছা, তার কেন? কারণ হচ্ছে এক্সপোর্ট করা মানে হচ্ছে অন্য দেশের টাকা আমার দেশে চলে আসা, আর ইম্পোর্ট করা মানে হচ্ছে আমার দেশের কারেন্সি অন্য দেশে চলে যাওয়া। দ্যাটস ওয়াই যদি আমরা ইন জেনারেলি চিন্তা করতে চাই তাহলে কিন্তু নেট এক্সপোর্টটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এই 2 বছরের কম্প্যারিজনে কোন বছরের জিডিপিটা বেশি। ঠিক আছে, এরপর হচ্ছে জিডিপি ডিফ্লেটেড। জিডিপি ডিফ্লেটেডটা হচ্ছে কি? নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি, যে চেঞ্জটা আসছে সেটা আমরা দেখছি, এটাও ক্যালকুলেশন আমরা দেখব। নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি এবং জিডিপি ডিফ্লেটেড, এটার একটা ক্যালকুলেশন আমরা দেখব। আচ্ছা, জিডিপি তো বললাম, জিএনপি কি বলেন? ম্যাম জিএনপি ছোটবেলা পড়ছিলাম ম্যাম, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, হ্যাঁ, এখন আচ্ছা ডেফিনেশনটা একটু পড়েন। ম্যাম হচ্ছে একটা দেশের যারা নাগরিক তাদের দ্বারা উৎপন্ন মানে ফাইনাল গুডস এবং উৎপন্ন সম্পূর্ণ পণ্য বা পণ্যসমূহ বা সার্ভিস সমূহ নেট যে ইয়াটা থাকে, ভ্যালুটা থাকে, সেটা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, এই জিডিপি, জিএনপি এবং ন্যাশনাল ইনকাম, এই তিনটার ডেফিনেশন অলমোস্ট সেম, শুধু
জিডিপিতে জি ম্যাম, আমি ভুলে ফেলছিলাম ম্যাম, জিডিপি আর জিএনপি শব্দ। জিডিপির যে চেঞ্জটা, জিডিপিতে হচ্ছে জাস্ট আপনার কি হবে, অবশ্যই উইদিন কান্ট্রিতে প্রোডাকশন হতে হবে, হতে পারে সে ফরেনার। ধরেন আপনি যখনই আপনার ফরেনাররা ইনভেস্ট করে তারা কিন্তু ডিরেক্টলি ইনভেস্ট করতে পারেন, অবশ্যই জয়েন্ট ভেঞ্চার লাগবে, মানে হচ্ছে বাংলাদেশের কেউ ইনভেস্ট করছে, কিছু পোর্শন ইনভেস্ট করছে, যে মানে এমন না যে কোনো বাধ্যতামূলক নাই যে না 50-50 করতে হবে অথবা 60-40 করতে হবে, তা না। ধরেন বাংলাদেশে যে আছে সে কম ইনভেস্ট করলো, ফরেনার যে আছে সে বেশি ইনভেস্ট করলো, কিন্তু ইনভেস্টটা কোথায় করলো, উইদিন কান্ট্রিতে না, মানে বাংলাদেশে করলো না। যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, ফরেনার ইনভেস্ট করলো বাট উইদিন কান্ট্রিতে, সেটা কোথায় কাউন্ট হবে, জিডিপিতে। বাট জিএনপিতে কিন্তু এই ধরনের কোনো কাউন্ট হবে না, কারণ জিএনপিতে কিন্তু আপনার উইদিন কান্ট্রিতে প্রডিউস করতে হবে তা কিন্তু না, আপনাকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে। পার্মানেন্ট রেসিডেন্স মানে হচ্ছে আপনাকে অবশ্যই বাই বর্ড বাংলাদেশি হতে হবে। হ্যাঁ, আপনি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মানে যে কোনো জায়গা থেকে আপনি টাকা পাঠাতে পারেন, সেটা হতে পারে যে রেমিটেন্স। রেমিটেন্স যেটা, সেটা কোথায় অ্যাড হবে, জিএনপিতে না জিডিপিতে? ম্যাম রেমিটেন্স ম্যাম জিডিপিতে যাবে। ইন্নানিল্লাহ, ওটা কি উইদিন কান্ট্রিতে আপনার ইনকাম করেছে? না ম্যাম, এটা বাইরের দেশ থেকে টাকা ঢুকতেছে ম্যাম। তাহলে সেটা কি জিএনপিতে হবে না? কারণ আপনি বাংলাদেশি, বাট আপনার টাকাটা উইদিন কান্ট্রিতে আসছে না, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে কোনো জায়গা, মানে ধরে আমি ধরে নিলাম যে মিডল ইস্ট থেকে আসছে, বাংলাদেশের রেমিটেন্স বেশিরভাগই হচ্ছে আপনার মানে মিডল ইস্ট থেকে আসছে, তো সেটা কোথায় অ্যাড হবে, জিএনপিতে, তাই না? কারণ জিএনপিতে হচ্ছে কোনো ধরনের কোনো এই রেস্ট্রিকশন নাই যে উইদিন কান্ট্রিতেই আপনার আর্ন করতে হবে, এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে। পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার পরে আপনি দেশের যে কোনো, দেশের তো না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি কি করতে পারবেন, যে আর্নিংটা করছেন, অথবা আপনি দেশের বাইরে আপনি যে কোনো জায়গায় প্রোডাকশনে আছেন, আপনার একটা কোম্পানি আছে, আপনি সেখান থেকে মানি রান করাচ্ছেন, সেই যে টাকাটা সেটা কোথায় অ্যাড হবে, জিএনপিতে। বুঝতে পেরেছেন জিডিপি আর জিএনপির মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। জিডিপিতে অবশ্যই উইদিন কান্ট্রিতে প্রোডাকশন হতে হবে, উইদিন কান্ট্রির মধ্যে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে জিডিপিতে অ্যাড হবে, এবং জিএনপি হচ্ছে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে। এখন আপনি ওয়ার্ল্ডের যেখান থেকেই আপনি ইনকাম করে পাঠান না কেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে আমাকে বললে আমি আবার বলে দিব। ন্যাশনাল ইনকামে কিন্তু আপনার এই ধরনের কোনো উইদিন কান্ট্রি অথবা পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে এই ধরনের কোনো বাইন্ডিংস নাই, মানে জিডিপি জিএনপি দুইটা মিলেই হচ্ছে আপনার ন্যাশনাল ইনকাম। এখন ন্যাশনাল ইনকামে যদি কোনোটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি টোটাল ইনকামটা পাওয়া যাবে? দেশের টোটাল ইনকামটাকেই তো আমরা ন্যাশনাল ইনকাম বলছি, তাই না? সেটা অন্য দেশ থেকে দেয়া হোক অথবা আপনার উইদিন কান্ট্রিতেই হোক, সবগুলোই কি ইনক্লুড হবে না নাকি, বলেন তো? কথা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। বুঝছেন? জাতীয় আয়, জাতীয় আয় তো ন্যাশনাল ইনকামের বাংলা। আচ্ছা, ন্যাশনাল ইনকাম বাদ দেন, ধরেন আপনি আপনার ইনকামটাই আপনি ধরেন আপনি একটা জব করছেন, জব থেকে আপনার স্যালারি আসছে না? জি ম্যাম, আসছে। এটা আপনার একটা ইনকাম। হ্যাঁ, আচ্ছা, আপনি ধরেন কিছু শেয়ার কিনে রাখলেন, সেটা সেল করলেন, সেটা আপনার একটা ইনকাম না? জি ম্যাম। আচ্ছা, ধরেন আপনার কিছু জমি জমা আছে, ল্যান্ড আছে, সেগুলোর আপনি রেন্ট পাচ্ছেন, সেটা আপনার একটা ইনকাম না? জি ম্যাম। আচ্ছা, ধরেন আপনার একটা 5 তলা বিল্ডিং আছে, সেটার আপনি ভাড়া পাচ্ছেন, সেটা আপনার একটা ইনকাম না? জি ম্যাম। আচ্ছা, এই 4টা ইনকাম মিলে কিন্তু আপনার টোটাল ইনকাম, তাই না? ইয়েস ম্যাম। এটা হচ্ছে আপনার টোটাল ইনকাম, আর দেশের টোটাল ইনকামটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এখন দেশের মানে দেশের কথা যদি আমরা একটা কান্ট্রি অথবা একটা ইকোনমির পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা আলাদা করতে পারবো না যে দেশের মধ্যে এত টাকা ইনকাম হচ্ছে, দেশের বাইরে এত হচ্ছে, দেশের মধ্যেটা কাউন্ট করব, দেশের বাইরে থেকে যে টাকাটা আসছে সেটা কাউন্ট করব না, তা কিন্তু না। এখানে দেশের বাইরে থেকে যেটা আসুক এবং দেশের মধ্যে যেটা হোক, এটা সাম আপ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি ন্যাশনাল ইনকাম, মানে একটা কান্ট্রি অথবা একটা ইকোনমির ইনকাম, টোটাল ইনকাম।
বুঝতে পেরেছেন ন্যাশনাল ইনকামটা কি? জি ম্যাম। যে দুইটা জি ম্যাম, বুঝতে পেরেছি। ডিফারেন্সিয়েট ছিল যে একটা হচ্ছে আপনার কি বলবো ডোমেস্টিক উইদিন কান্ট্রিতে প্রোডাকশন হতে হবে, আর একটা হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে, এরকম না। সব ইনকাম গুলোই যখন সাম আপ করা হবে সেটাই হচ্ছে কি আপনার ন্যাশনাল ইনকাম। এই ন্যাশনাল ইনকামটা আমরা কিভাবে মেজার করতে পারি? যদি আমরা ন্যাশনাল ইনকামটা মেজার করতে চাই তাহলে এই মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকামের তিনটা মেথড অথবা তিনটা অ্যাপ্রোচ দেওয়া আছে। সেই তিনটা হচ্ছে কি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, ফ্যাক্টর ইনকাম অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে আউটপুট অথবা ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ হচ্ছে আউটপুট অ্যাপ্রোচ, এবং এটা হচ্ছে একটা স্ক্যাটার্ড মেথড, মানে হচ্ছে জাস্ট এলোমেলো ভাবে আছে, আপনি এগুলো জাস্ট যোগ করছেন। যেমন ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি যে 10টা কোম্পানি আছে, 10টা কোম্পানির ইনকাম কি সেম? ইনকাম না, সরি, প্রোডাকশন কি সেম? না ম্যাম, সেম না। আচ্ছা, প্রোডাকশন সেম না। প্রোডাকশন যদি সেম না হয়, আমরা যেটা জিডিপি টোটাল মার্কেট ভ্যালুটা দেখেছিলাম সেটা কি, যে আমাদের প্রাইসটাও দেখতে হবে, কোয়ান্টিটিটাও দেখতে হবে। সেটা সাম আপ করলেই তো ইনকামটা পাবো, জিডিপিটা পাবো অথবা জিএনপিটা পাবো, তাই না? এখন যেহেতু প্রোডাকশন সেম না, ইনকামও কি হবে না? সেম হবে না। এখন এখানে জাস্ট স্ক্যাটার্ড ভাবে 10টা কোম্পানির ধরেন আউটপুট অ্যাপ্রোচ আমি ধরে নিলাম 10টা কোম্পানি এক নম্বর যে কোম্পানিটা আমি কাউন্ট করছি সেটা ধরেন আউটপুট অ্যাপ্রোচ হচ্ছে 50, 2 নাম্বার কোম্পানিতে হচ্ছে আপনার ধরেন 100 ধরে নিলাম, 3 নাম্বার কোম্পানির ক্ষেত্রে আমি ধরে নিলাম আপনার 70। এখন এই যে তিনটা কোম্পানি আমি ধরি, এই তিনটা কোম্পানির যখন সাম আপ করবো, এই আউটপুট গুলো সাম আপ করবো, মানে হচ্ছে 170 আর হচ্ছে আপনার 50, তার মানে হচ্ছে 220, তাই না? ক্যালকুলেশন কি ঠিক আছে? 220 হচ্ছে না? যদি আমরা এটা সাম আপ করি 50 প্লাস 100 প্লাস 70 কত হচ্ছে? জি ম্যাম, 220 হচ্ছে। আচ্ছা, মিস 220। এই 220ই হচ্ছে আপনার আউটপুট অ্যাপ্রোচ। এখানে জাস্ট আলাদা ইন্ডিভিজুয়ালি আপনার সবগুলো থাকবে, এগুলো যখন আপনি যোগ করবেন, একসাথে যোগ করবেন, যেটা পাচ্ছেন সেটাই হচ্ছে আউটপুট অ্যাপ্রোচ। বুঝতে পেরেছেন? এখন এখানে 10টা কোম্পানি থাকুক, 100টা কোম্পানি থাকুক, এটা হচ্ছে টোটাল একটা স্ক্যাটার্ড ওয়ে, যেটা খুব ইজি, বাট আপনি এটা ফাইন্ড আউট করাটাও খুব ডিফিকাল্ট, যে আসলে আপনি প্রত্যেকটা কোম্পানির এইভাবে আলাদা করে আউটপুটগুলো আপনি সাম আপ করবেন প্রত্যেকটা কোম্পানি থেকে, দেন আপনি যে রেজাল্টটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ন্যাশনাল ইনকাম। এই মেথডে যদি আপনি ক্যালকুলেট করতে চান। তারপরে হচ্ছে কি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। এক্সপেন্ডিচার মানে কি বলেন তো? এক্সপেন্ডিচার মানে কি? খরচ করে না? জি ম্যাম। আচ্ছা, ধরেন ন্যাশনাল ইনকাম বাদ দিই, আগে ইনকামটাই চিন্তা করি। ধরেন আপনাদের আমি বললাম না যে আমার স্যালারি কত, বাট আমি যদি আমার খরচের খাত বলি, আপনারা কি একটা আইডেন্টিফাই করতে পারবেন না আমার স্যালারি কেমন? জি ম্যাম। আচ্ছা, ধরেন আমি বললাম যে আমি কনজাম্পশন প্যাটার্নে 5,000 টাকা খরচ করছি, ট্রান্সপোর্টেশন কস্টে আমার 2,000 টাকা খরচ হচ্ছে, আমি 2,000 টাকা সেভিংস করছি, আমি হাউস রেন্ট দিচ্ছি 5,000 টাকা। এইভাবে যখন আমি আমার খরচের খাত বলবো, তখন কি আপনারা বুঝতে পারবেন না যে স্যালারি কত? জি ম্যাম। ইন্ডিভিজুয়াল জি পার্সন। ম্যাম, ইয়েস ম্যাম, বুঝতে পারবো। এই ন্যাশনাল ইনকামেও কিন্তু তাই, যে ন্যাশনাল ইনকাম মানে কি, দেশের টোটাল ইনকামটা, এই ইনকামটা যখন আমরা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, যেটা খরচের খাতে, যে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে আপনার গভর্নমেন্ট পারচেজেস, নেট এক্সপোর্ট, এইগুলো যখন আমরা দেখব খরচের খাতটা, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এই ন্যাশনাল ইনকাম অথবা ওই দেশের টোটাল ইনকামটা কত। এই যে দেখেন, কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট পারচেজেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, নেট এক্সপোর্ট। বুঝতে পেরেছেন? নরমালি কিন্তু এই তিনটা কিন্তু, এই যে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট পারচেজেস, এই তিনটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল ইনকামেও ইনক্লুডেড। শুধুমাত্র নেট এক্সপোর্টটাই হচ্ছে আপনার কি কান্ট্রি বেস, কারণ হচ্ছে কিছু ইম্পোর্টও করছি, সরি
হ্যাঁ কিছু ইম্পোর্টও করছি আবার কিছু আমরা এক্সপোর্টও করছি। সো যেই সময় আমাদের কি হবে এক্সপোর্ট বেশি আর ইম্পোর্ট কম হবে সেই সময় আমাদের ন্যাশনাল ইনকামটা বেশি থাকবে, তাই না? আমরা কি এটা বলতে পারি যে বছরে আমাদের ইম্পোর্ট কম হবে আর এক্সপোর্ট বেশি হবে সেই বছরে আমাদের ন্যাশনাল ইনকাম বেশি হবে? জি ম্যাম বেশি হবে, কারণ ম্যাম জি ম্যাম। আমাদের কারণ হচ্ছে আমাদের দেশের টাকা কম গেল আর অন্য দেশের টাকা আমাদের কাছে বেশি আসলো। বেশি ঢুকলো ম্যাম। হ্যাঁ, এরপরেরটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম অ্যাপ্রোচ। ফ্যাক্টর ইনকামটা কি? ফ্যাক্টর অফ প্রোডাকশনের যে পার্টটা ছিল সেটাই, এই যে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন যেটা আমরা জানি। ফ্যাক্টর ইনকাম অ্যাপ্রোচটা হচ্ছে যেমন ধরেন এখানে 4টা ক্রাইটেরিয়াতে ভাগ করা হয়েছে এই ফ্যাক্টর ইনকামটাকে। প্রথমটা হচ্ছে ওয়েজেস ফর লেবার। আচ্ছা, লেবারদের যে আপনি স্যালারি দিবেন, ধরেন আপনি একটা আপনার ইনকামটাই আমরা চিন্তা করলাম, কিন্তু একটা কোম্পানির ইনকাম চিন্তা করছি, ওই কোম্পানির ইনকামে থেকেই তো লেবারদের স্যালারিটা দিবে, তাই না? নাকি নিজের সেভিংস থেকে, নাকি যে ওনার তার নিজের সেভিংস থেকে দিবে? কোম্পানি ইনকাম থেকে দিবে। ইনকাম থেকে দিবে। তারপরে ধরেন আপনার ওই কোম্পানি রান করানোর জন্য আপনার ইনভেস্ট করতে হলো, যেমন ধরেন আপনার কাছে ছিল 10 লাখ টাকা আর আপনি 10 লাখ টাকা লোন করলেন, এটার যে ইন্টারেস্ট সেটা কি আপনার সেভিংস থেকে দিবেন না ওই বিজনেস থেকে দিবেন? ইন্টারেস্ট যেটা দিচ্ছেন আপনি তো এই বিজনেস করার জন্যই লোনটা নিয়েছেন, তাহলে আপনি জি ম্যাম। নাকি বিজনেস থেকে ইনকাম করে দিবেন? ম্যাম বিজনেস থেকে ইনকাম করে আপনি সেটা দিবেন। রেন্ট ফর ল্যান্ড মানে হচ্ছে আপনি ওই বিজনেসটা রান করানোর জন্য একটা বিল্ডিং হায়ার করলেন অথবা একটা ল্যান্ডে হায়ার করলেন, ওই ল্যান্ডের হায়ারের যে রেন্টটা আপনি দিবেন সেটাকে আপনার সেভিংস থেকে মানে ওনারের সেভিংস থেকে দিবে নাকি ওই বিজনেসের ইনকাম থেকে দিবে? বিজনেসের ইনকাম থেকে। ইনকাম থেকে। এবং লাস্ট ওয়ান যেটা থাকছে সেটা হচ্ছে বিজনেস ওনার যে ছিল, কোম্পানি ওনার যে ছিল তার একটা প্রফিট। এই 4টাই হচ্ছে আপনার ফ্যাক্টর ইনকাম অ্যাপ্রোচ। এখন এটা যদি আপনি সাম আপ করেন তাহলে আপনি বলতে পারবেন না ওই কোম্পানির ইনকাম কেমন? জি ম্যাম। ঠিক তেমনি এটা ন্যাশনাল ইনকামের ক্ষেত্রেও সেম, যে আপনার যখন এই যদি আমরা ফ্যাক্টর ইনকাম দিয়ে চিন্তা করি প্রত্যেকটা কোম্পানিরই এরকম ভাবে কি করা হচ্ছে নিজের এই বিজনেস ইনকাম থেকেই দেওয়া হচ্ছে। এটা যখন সাম আপ করা হবে তখন আমরা ফ্যাক্টর ইনকাম অ্যাপ্রোচ দিয়েও ন্যাশনাল ইনকাম অথবা কান্ট্রির টোটাল ইনকামটা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, আউটপুট অ্যাপ্রোচ তো মনে হয় আমি আগেই বলেছিলাম, জাস্ট এগুলো ক্যালকুলেট করাটা। এই গেল আপনার টপিক 8। এখন আসেন টপিক 9। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মানে স্কিপ করেছি, সেটা হচ্ছে জিডিপির ক্যালকুলেশন। বা জিডিপির ক্যালকুলেশনটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? নাকি আপনারা আজকে দেখতে চাচ্ছেন? না ম্যাম, নেক্সট ক্লাসে দেখান ম্যাম। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা নেক্সট ক্লাসে প্রথমেই দেখাবো। ক্যালকুলেশনটা দেখিয়ে দেন আমরা ক্লাস স্টার্ট করব, অন্য টপিকে যাব। আচ্ছা, এখন আমরা টপিক 9টা একটু দেখি। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন তো? আমি কি খুব দ্রুত যাচ্ছি? ম্যাম এবার একটু স্লো পড়ান ম্যাম। আচ্ছা সামিউল, কয়টা ক্লাস পাবো হিসাব করে? ম্যাম আমাদের জি ম্যাম আমি এক্ষুনি বলছি ম্যাম। এখনই বলেন। আমাদের সিস্টেমটা ফাইনাল টার্ম হচ্ছে ম্যাম, জাস্ট এ মিনিট ম্যাম, আমি আপনাকে দেখে বলছি। ম্যাম আমাদের ফাইনাল টার্ম হচ্ছে 20 এপ্রিল থেকে 27 এপ্রিল। আচ্ছা, 20 এপ্রিল থেকে 27 এপ্রিল। তাহলে আপনাদের কয়টা ক্লাস পাচ্ছি একটু ক্লাসটা কাউন্ট করেন। ম্যাম প্রায় ম্যাম আরো 40 দিন আছে সময়। 40 দিনে ম্যাম হচ্ছে প্রায় এক মাসে তো 8টা ক্লাস পাচ্ছি, 10টা ক্লাস পাচ্ছি আমরা। জি ম্যাম। আচ্ছা, আমাদের হ্যান্ডআউট কয়টা? 9 থেকে 8 থেকে বেশি নেই। 15। জি ম্যাম। ম্যাম তাহলে 8 থেকে 15 হলে ম্যাম 8টা। জি ম্যাম 8টা পাচ্ছি আমরা। এর মধ্যে 8টা টপিকের মধ্যে আজকে তো একটা শেষ হয়ে গেল। 8টা ক্লাসের জায়গায় আমাদের 6টা ক্লাস যদি আমরা করতে পারি তাহলে আমাদের শেষ হয়ে যাবে, সিলেবাস শেষ হয়ে যাবে। আর এর মধ্যে একটা হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট থাকবে। আচ্ছা, আপনারা ক্লাস টেস্ট কবে দিবেন? আমি যদিও আপনাদের খাতা দেখানো শুরু করিনি, করব।
নেক্সট উইক থেকে খাতা দেখা শুরু করবো। আপনাদের হয়তো বা এর পরের ট্রাইমেস্টারটা ফিজিক্যালি আপনারা ভার্সিটিতে এসে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য একটু জি ম্যাম। এখন প্রেশার যাচ্ছে। আমি নেক্সট উইক থেকে খাতা দেখা শুরু করব। আপনাদের আজকে হচ্ছে 8 তারিখ, আপনার নেক্সট ক্লাস টেস্ট কবে দিতে চাচ্ছেন বলেন? ম্যাম আগামী সপ্তাহে দেই ম্যাম। না না, আগামী সপ্তাহে না, আমি তো কোনো কিছু পড়াইলামই না, আপনারা পরীক্ষা কি দিবেন? আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম আজকে তো আমরা 20 তারিখের পরে দিই ইনশাআল্লাহ ম্যাম। ক্লাস, হ্যাঁ এই সপ্তাহে তো আর ক্লাস পাইনি, নেক্সট উইকে না, এর পরের উইকে জি ম্যাম। এর পরের উইকে জি ম্যাম। শনিবারে দেন। তাহলে 3টা ক্লাস হলে মোটামুটি 3-4টা চ্যাপ্টার হয়ে যাবে, আমরা এক্সাম নিতে পারবো। জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। তাহলে কি আজকে আমি টপিক 9 শুরু করব? ম্যাম আজকে আসলে না ম্যাম। যদি আপনাদের মাথায় না ঢুকে তাহলে তার আমার বলে লাভ নাই। আমি তো এখন টপিক 8 থেকে শুরু করে 15 পর্যন্ত আজকেই পড়াই দিতে পারবো, কিন্তু আপনাদের তো মাথায় থাকা লাগবে। যদি আপনাদের মনে হয় যে না আজকে এটা পড়বেন না, তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাসে, যেহেতু আমাদের কাছে ক্লাস আছে অনেক, প্রবলেম হবে না। জি ম্যাম। Yes, ঠিক ma'am. আছে, ঠিক আছে, তাহলে আগামী শনিবার, আপনাদের আগামী শনিবার ক্লাস হচ্ছে 3:30টায়। Yes, ma'am, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আগামী শনিবার থেকে আমরা স্টার্ট করি টপিক 9টা। আগে ক্যালকুলেশনটা দেখাবো, দেন আপনাদের টপিক 9টা স্টার্ট করব। আর টপিক 9টা খুব ইজি, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালি পড়েছিলাম মার্কেট ডিমান্ড, এখানে হচ্ছে জাস্ট অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, এই জাস্ট ডিমান্ডগুলো সাম আপ করবো এবং সাপ্লাইটাও সাম আপ করে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই। এটা মোটামুটি ইজি হবে আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে জি ম্যাম। ম্যাম আমাদের কি ম্যাম হুম, ম্যাটেরিয়ালস গুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েন। এখনই দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসটা শেষ করে। ঠিক আছে, ইয়েস ম্যাম। ঠিক আছে। ম্যাম আমি অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা ম্যাম আপনাকে হ্যাঁ পাঠিয়ে দিই। আপনি আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দেন, আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হচ্ছে। জি ম্যাম, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।